আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম একাত্তর টিভি। একাত্তর টিভিতে রাজাকার শাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তব্যের ছোট্ট অংশ দেখেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার, মির্জা ফখরুল। কেমন লাগতেছে আপনাদের এখন? ভালো লাগতেছে? কাদের লাগতেছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক নীতি নির্ধারণী মহল যারা ভেবেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে আপনাদেরকে দুহাত ভরে দেবে, কেমন দিয়েছে? খুব ভালো লাগছে। আমার একজন প্রিয় লেখক, তার একটা লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই লেখার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পূর্ণ পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট সবকিছু একদম চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। যদি বলি শেখ হাসিনার নির্দেশ মানছে না আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা, তবে নিশ্চয়ই গেল 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 সব গেল বলে একদল লোক তেরে ফুরে আসবে। তবে অস্বীকার করলেও এটাই বাস্তব। সরকারের পতনের পর যে সকল আওয়ামী লীগ নেতা বিশেষ করে ভারত গমন করেছিলেন, তাদের অনেকেই অন্য দেশে পাড়ি জমিয়েছেন। অনেকেই আছে সে ধান্দায়, মানে অন্য দেশে চলে যাওয়ার। আন্দোলন করে ক্ষমতায় আসার চিন্তা বাদ দিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে বসেছেন দল কোনোদিন ক্ষমতায় ফিরলে তবেই তারা দেশে ফিরবেন। তারা নিজের চোখে দেখেছেন এমন অনেক বিএনপি নেতাকে যারা বিয়ে করে ইউরোপ গিয়ে আগস্ট পরবর্তীতে দেশে ফিরে দাবি করেছেন ১.৫ যুগ ২ যুগ পর দেশে ফিরলাম। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ হরেক রকম লীগের একটা বড় নেতাকে দেখান যে কিনা দেশে ফিরেছে। এরা ফিরলে দেশে থাকা নেতা কর্মীরা দলের প্রতি চূড়ান্ত নিবেদনের প্রকাশ ঘটাতো। এটা সত্য কথা। যুবলীগের চেয়ারম্যান পরশকে শেখ হাসিনা যদি বলেন দেশে ফিরতে, সে কি আদৌ ফিরবে? নিখিলকে, যুবলীগের সাধারণ সম্পাদক, তাকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি আদৌ ফিরবে? হাসান মাহমুদকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? বাহাউদ্দিন নাসিমকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? তাপসকে বললো ফিরবে না, তন্ময়কে বললো ফিরবে না। নাদেলকে যদি বলেন সে কি দেশে ফিরবে? আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের যে মেয়র ছিল, তাকে যদি দেশে ফিরতে বলা হয় সে কি ফিরবে? নাসিরউদ্দিন খানকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? বিধান রঞ্জিতকে যদি বলা হয় দেশে ফিরতে, তারা কি ফিরবে? আজাদকে যদি বলা হয় দেশে ফিরতে, তারা কি ফিরবে? এরা কেউ এখন দেশে ফিরবে না। ফিরবে তখনই যখন লুটপাট করার পথ খুলে যাবে। তাদের লুটপাট আর সন্ত্রাসের রামরাজত্ব আমরা তো দেখেছি অনেকদিন। একথা কিন্তু আমার না, আমার প্রিয় লেখক তিনি বলেছেন। এখানে যদিও সিলেটের অনেকের নাম বললাম, এই নামগুলোর জায়গায় আপনি আপনার এলাকার নেতাদের নাম প্রতিস্থাপন করে এরপর পরে দেখবেন ওরাও ফিরতে চাইছে না। অর্থাৎ তিনি লেখক সিলেটের মানুষ, সেজন্য তিনি সিলেটের নেতাদের নাম বলেছেন। এখন সিলেটের বাইরে যারা আছেন তাদের কথা আপনারা ভাবেন। আপনারা যে আসনে বসবাস করেন সেই আসনে নেতাদের চরিত্র তুলে ধরার চেষ্টা করেন কিংবা মনের মধ্যে কল্পনা করেন, তাহলে বুঝে যাবেন যে তারা আদৌ ফিরবে কি ফিরবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেখে বলছি, দেশের অর্ধেকের কাছাকাছি ভোটার এখনো আওয়ামী লীগের একার, মানে অর্ধেক ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। তবে দল নেই, তাই এই ভোট থাকার কোনো মূল্য নেই। এই দলের সবাই মুখে নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে, কিন্তু ত্যাগ শিকারের প্রসঙ্গ আসলে তখন কাপড় উদলাইয়া দেখায় দাউদ একজিমা আর ফুট খাওজানি। এটা ছিল আমার সেই প্রিয় লেখকের স্ট্যাটাস ফেসবুকে। আপনার ব্যানার এবং হেডলাইন থেকে বুঝছেন আমি কি বলেছি এবং কার কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে না, আর পরের কথাটা হচ্ছে যে আমার পারলে ঠেকা। তো আপনাদেরকে অনেকবার এর আগে অনেক ভিডিওতেই বলেছিলাম, আমি বুঝাইছিলাম যে ভাই বিএনপি নিষেধাজ্ঞা তুলবে না, কিন্তু এই যে বাংলাদেশের যেসব লোকজন আছেন বা যারা বিদেশে পলাতক যেসব নেতারা আছেন বহুতভাবে বলেছেন। বাংলাদেশের আমার ভাইয়েরা, আমার ছোট ভাই, বোন, বড় বোন সবাই অনেকেই বিশ্বাস করেছিলেন এইসব বঙ্গু নেতাদের কথা। না, ভারতের সাথে একটা চুক্তি হয়েছে, ভারত বলে দিয়েছে নিষেধাজ্ঞা তুলিতে হইবে, না তুলিলে আপনাদেরকে ঠাই ফাই করে ফালাই দেওয়া হবে। বহুত রকম চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে। আরে ভাই, সর্বপ্রথম কথাটা কি জানেন? চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে, সেটা হচ্ছে যে অন্য কথা। তবে সেটা কি চুক্তি জানেন? সেটা হচ্ছে যে ভারতের অস্থিতিশীলতা তৈরি হয় এমন কোনো কাজ বাংলাদেশ করবে না বা বিএনপির গভর্নমেন্ট করবে না। যেমন যে 10টা কষ্ট যেমন এনেছিল, সেই ধরনের কোনো কাজ যেমন বিএনপি করবে না। মৌলবাদীদের উত্থান ঠেকাবে এর দূর। আর ভারতের কাছে সবচেয়ে বড় যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ নিজেরা দাঁড়াইতে পারতেছে না ভাই, তারা করাবে কে? সুতরাং জামাত আর বিএনপির মধ্যে থেকে বিএনপিরে ওদের একটু লিবারাল বানাইছে, এই জন্য ওরা বিএনপির পাশে দাঁড়াইছে, জামাতের পাশে দাঁড়ায় না, কারণ মৌলবাদীদের বিশ্বাস নেই। এখন এই যে ধরেন আপনার
বিএনপির পাশে দাঁড়াইছে, এইটা নিয়েও আমাদের মধ্যে অনেক কথাবার্তা। হ্যাঁ, ভারত মনে হয় আওয়ামী লীগের ছাড়ি, আরে ভাই আওয়ামী লীগের ধৈর্য রাখারও কি আছে, ছাড়ি দেওয়ারও কি আছে? আওয়ামী লীগের আশ্রয় দিয়ে রাখছে, কিন্তু কথা হচ্ছে যে ভাই যদি আপনি না দাঁড়াইতে পারেন আপনাকে কি কেউ ঠেলে দাঁড়া করাবে? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যখন ছোট ছিলাম বা আমাদেরই সন্তান, তারা যখন হাঁটা শিখে না, তখন আমরা আঙ্গুল দিয়ে রাখি, একটা একটা আঙ্গুল দিয়ে তারা হাঁটতে থাকে, আসে হঠাৎ ছেড়ে দিই, হঠাৎ আবার ধরি, ছেড়ে দিই, পরে ধরি, এইভাবে করে মানে হাঁটা শিখাই। এক পর্যায়ে তাদের আর ধরতে হয় না। And আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে যে নেতাগুলা পলাইয়া গেছে, সব চোর চারটাগুলা, বাকি যারা আছে অনেক জেলে আছে, অনেকে পলাতক আছে, কারণ তারাও বুঝতে পারতেছে না কি হবে বা কি করতে চাইতেছে আওয়ামী লীগ। কোনো দিক নির্দেশনা তো নাই, সোজা কোনো দিক নির্দেশনা নাই। নেত্রী বলতেছে বারবার আপনারা দেশে ফিরে যান, দেশে ফিরে যান, দেশে ফিরে যান, কিন্তু নেতারা ফেরার মতন কোনো আগ্রহই নেই। আর সেই কথাটা কারা আগ্রহ নাই সেটাও আমি গত ভিডিওতে বলছি। এখন এই যে দেখেন, 1 মাস হয় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললো, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবো না। ওরা কিছু কিছু কাজ করতেছে, করতে থাক, উদ্দুরি, এর বাইরে কিছু না। কারণ হচ্ছে ভাই ফখরুল ইসলাম আলমগীর কি জানে না যে আপনারা কি করবেন, আপনারা কেমনে আন্দোলন আবার চাঙ্গা করে ফেলবেন, কেমনে কি করবেন, এটা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানে। কারণ নেরা, বারবার বলি, নেরা বেলতলায় একবার যায়, 2 বার 3 বার 4 বার না। এরা এর আগে আপনাদের চান্স দিয়া দেখছে যে কি হয়। তো অনেকে এখন হয়তো আমার গালাগালি করতে হয়, না এটা হয় নাই। আরে ভাই 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নৃশংসভাবে পুরো পরিবার মৃত্যু হওয়ার পরে জিয়াউর রহমান চান্স দিছিলেন, সেই চান্সে উঠে এসে কি কি করতে পারেন সেটা পুরোটা দেখছে না বিএনপি। ধরেন আপনার কিছুই করেন না, তারপরে বিএনপির মনে এটা আছে যে কি করছিল না। 91 আপনার 96 2001 কিছুই করেন নাই, 91 96-তে কি কি গন্ডগোল হয়েছে এটা বিএনপি জানে না। কিভাবে লগি বইটা আন্দোলন শিখে কি বিএনপি শিখে নাই? বিএনপি শিখছে তো। তো এখন সেই বিএনপি এখন আবার আপনাদের চান্স দিবে, এটা আপনারা ভাবলেন কেমনে? যে আপনাদের দুলার মতো এসে হলো যে যান আপনারা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হইলো, আপনারা আসেন ভাইয়েরা একসাথে করি। না 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 না, আমাদের যেমন প্রধান শত্রু জামাত বিএনপি, বিএনপি জামাতের প্রধান শত্রু আওয়ামী লীগ। সুতরাং ওরা এমন একটা চান্স পাইছে যেই চান্স ওরা ছাড়বে না। কি করবেন, ইন্টারন্যাশনাল প্রেশার, অমুক তমুক। আপনাদের এর আগেও বলছি, আজকে আবার বলতেছে, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, এটা সত্য হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার যেটা মনে হয় বিএনপি দেখবেন অল্প কিছুদিনের ভিতরে কোনো একজনের দিয়া, বিএনপি না কোনো একজন ওই যে বটগাছতলার উকিলরে দিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিলের একটা রিট করাই দিবে হাইকোর্টে, আর ওইটা নিয়ে খেলতে থাকবে। বিএনপি ঠিক জুলাই সনদের মতো বলবে কি জানেন, ওইটা তো রিট করা আছে, আমরা কি বলবো, ওইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টই হবে। তাহলে করার কাজ কি? ওই যে বাকি অংশ পারলে ঠেকা, আমরাই আমাদের জায়গা দখল করতে হবে, আমরাই আমাদের মিছিল মিটিং ঠিক করতে, আমরাই আমাদের নেতা নির্ধারণ করতে হবে। এখনো তৃণমূল পর্যায়ে অনেক নেতা আছে, আওয়ামী লীগের নেতার অভাব নাই, নেতা আছে, কিন্তু সেই নেতাদের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতি প্রয়োজন যে তোমরা নেতৃত্ব দিয়া দল গুছাও, এটা স্বীকৃতি প্রয়োজন। আর এই স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ ওই যে পলাতক নেতাদের কথায় টকশোতে আইসা, টকশো তো ডাকে না, আমাদের মতন আমরা যারা আছি তারা হয়তো ডাইকে আইনার কথায় কি কোনো দিক নির্দেশনা নেই, ওদের কথায় আর চিরা ভিজবে না। সুতরাং এখন তৃণমূলের যারা আছে তারা এবং বাংলাদেশে এখনো যেসব নেতারা আছে যারা পালায় নেয়, কষ্ট সৃষ্ট হত্যা মামলা ধামলা খাইয়াও যারা টিকে রয়েছে, এদের মাঝখান থেকে নেতা নির্ধারণ করতে হবে, এবং সেটাও ভারপ্রাপ্ত দিয়ে হবে না, সোজা অমুক 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 কাজ করা, অমুক 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 বিভিন্ন জেলা উপজেলায় করতে হবে। তবে ওই যে আপনার ধরেন সিঙ্গাপুর বইয়া রয়েছে, এই রাশিয়া বইয়া রয়েছে, ইউরোপ আমেরিকা তো বৈশা রয়েছে, তাদেরকে দিবেন বা তাদের চালা চামুন্ডাদের দিবেন বা তাদের পোলা প্যান্ডে তৃণমূল বলে দিবেন, সেটাও মানবে না, নামাই পারবেন না। এখন কথা হচ্ছে যে আমরাই ঠেকাইতে হবে, আমরা এলাকায় যাইতে হবে, এলাকা দখল করতে হবে, আমরা হত্যা মত্তা জেল এগুলো আমরাই জুলুম করতে, আমরা দিতে হবে। কিন্তু শর্ত আর একটা, পলাতক কোনো নেতাকে এরপর আইনা আমাদের মাথার উপর বসাইতে পারবেন না। সুতরাং যে মাথার উপর বসানোর যে চান্স, ওই যে ভারপ্রাপ্ত দিয়ে দিয়ে রাখবেন, সেটা হবে না। ওগুলা বাদ, টোটাল বাতিল, টোটাল বাতিল। এই মুহূর্তে একটা কথা আছে, যুদ্ধ আর ভালোবাসা কোনো আইন মানে না। সম্মেলন হয়ে আপনি নেতা বানাইবেন অমুক, এখন টাইম নাই সম্মেলন হওয়ার, কোনো টাইম নেই সম্মেলন হওয়ার। এখন সোজা সোজা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা এভাবে দিতে হবে। এখন আপনার ওই যে সম্মেলন করুন রে, আমি নেতা বানামু রে, অমুক আসবে রে, আমি তালি বাজাবো রে, সেই সময় আর নাই।
এখন হিটের সময়, কারণ এখন খেলার একদম শেষ পর্যায়ে। গতকাল ফখরুল যেটা বলছে এটা তারেকের অনুমতি ছাড়া বলে নাই, বা অন্যান্য ওদের যে লবিং সেক্টর আছে তাদের অনুমতি ছাড়া বলে নাই। সুতরাং হেডানটা আমরা দেখাই, আমরা যাইতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই 1 মাসে যা বলেছে, যা করেছে, ভবিষ্যতে আরো কি কি হবে সেইটা দেখেন। তবে হ্যাঁ, ঈদের পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, খাদ্য নিরাপত্তা বলেন, আনুষঙ্গিক বলেন, সারা পৃথিবীটা একটা টালমাটাল হবে। আর এই টালমাটাল হচ্ছে যে আপনার আমার সুযোগ। এইটাকে কাজে লাগাইতে হইলে দেশে থাকা ছেলে পেলে নেতাগুলোরই খাড়া করাই দিতে হবে, বলে দিতে হবে তোরা করো। না করলে 1 মাস দেখবেন, 15 দিন 10 দিন দেখবেন পারে কিনা, না হলে আরেকজন একের পর এক উঠায় এনা করেন। মির্জা ফখরুল ইসলামকে বলেন মুখের উপরে, ওদের বুঝিয়ে দেন যে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। বাংলাদেশে জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হইল, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হইল। এরপর একটি বিশাল অংশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব দেখা যাচ্ছে। তারা ভারতের প্রতি মারাত্মক ক্ষোভ প্রকাশ করতেছে। বেশ কিছুদিন যাবৎ আমি খুব ভালোভাবে খেয়াল করলাম, বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল অংশের মধ্যে কানাঘুষা চলছে, আওয়ামী লীগের পতন হবে, ভারত এটা জানলো না, ভারত তবে কি জেনেও নীরব ছিল। এদের অনেকের, যারা এই ধরনের কথা বলছে, তাদের ধারণা ছিল ভারত হয়তো জাদুর কাঠি দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের শাসন ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু বাস্তবতা যখন ভিন্ন হয়ে গেল, তখন জনমনে এই যে ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা বেঁধেছে, যে 5 আগস্টের ঘটনার পেছনে ভারতের হাত থাকতে পারে, আওয়ামী লীগের বিশেষ শ্রেণীর মানুষদের এই ধারণাটি মূলত সঠিক ইতিহাস না জানা এবং বাস্তব বুদ্ধির যে তাদের মধ্যে একটা ব্যাপক সংকট আছে, অভাব আছে, এই জায়গা থেকে মূলত জন্ম নিয়েছে। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে মূলত বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তারা উভয়েই প্রায় একই ধরনের কৌশলগত ভুলের শিকার হয়েছেন। যদি অনেকেই প্রশ্ন করেন সেটা কিভাবে, দেখেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইন্দিরা গান্ধীকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু ইতিহাস বলে, আমি বলছি না, আমার মুখের কথা না। ইন্দিরা গান্ধীকে দূরে সরিয়ে দিয়ে তথাকথিত মুসলিম ভ্রাতৃত্বের টানে মধ্যপ্রাচ্যের দেশগুলা অর্থাৎ আরব দেশ, এমনকি পাকিস্তান এবং চীনের সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। অথচ এই চীন এবং পাকিস্তান ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোর বিরোধী। ভারতীয় গোয়েন্দা সংস্থা র যখন বঙ্গবন্ধুকে কুয়ের আগাম সতর্ক বার্তা দিয়েছিল, অর্থাৎ একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হতে পারে, এ ধরনের একটা সতর্ক বার্তা র কিন্তু বঙ্গবন্ধুকে দিয়েছিলেন। যারা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমা দেখেছেন, সেই সিনেমাতেও কিন্তু স্পষ্ট দেখানো হয়েছে এই চিত্রটা। তিনি সেটাকে, অর্থাৎ বঙ্গবন্ধু সেই কথাকে র যে বলল তাকে, সেটাকে বাড়াবাড়ি বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এটা ভারতের বাড়াবাড়ি। এর পরবর্তীতে বঙ্গবন্ধু ভারতীয় সেনাবাহিনীকে দ্রুত বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনী বিদায় হবার কারণেই সেই সুযোগে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী যারা ছিল বাংলাদেশে, তারা পুনর্গঠিত হওয়ার সুযোগ পেয়েছিল, যার কারণেই বাংলাদেশে বিএনপির মতো দালাল রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছিল এবং তাদের বদৌলতে জামাতের মতো যুদ্ধাপরাধীরা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। স্বাধীন বাংলাদেশে জামাতের মতো রাজাকাররা রাজনীতি করার সুযোগ পেয়েছিল। এটা কিন্তু একটা ঐতিহাসিক ভুল, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রতি অর্থাৎ গত 2 দিন পূর্বে চীনা রাষ্ট্রদূতকে দেখা গেছে জামাতের আমিরের সাথে মিরপুরের আদর্শ স্কুল মাঠে তারা একটা খাবার বা উপহার বিতরণ কর্মসূচি করেছে, চীনের পক্ষ থেকে দেয়া হয়েছে। যদিও চীনের উপহারকে জামাত নিজেদের বলে চালিয়ে দিয়েছে, কিন্তু এইখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে, ভূরাজনৈতিক স্বার্থে চীন ভারতীয় উপমহাদেশে পাকিস্তান এবং ইসলামী শক্তিগুলোর অর্থাৎ জামাতের মতো অসংখ্য জঙ্গি সংগঠনের গডফাদার হিসেবে কাজ করে। এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও কিন্তু তার ক্ষমতার শেষ সময়গুলাতে, শেষ বছরগুলাতে ভারতকে পাশ কাটিয়ে চীনের প্রতি অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। আপনারা নিশ্চয়ই তার শেষ সফর, চীন সফর খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন কি ঘটেছিল। এটা কিন্তু একটা কৌশলগত বিরাট ভুল ছিল, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতকে এড়িয়ে চীনের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করেছেন। যদিও চীনের ব্যাপক বিনিয়োগ বাংলাদেশে ছিল, তারপরেও ভারতকে এড়িয়ে চীনের সাথে সুসম্পর্ক করা মোটেও ঠিক হয়নি। কারণ চীন কখনো কোনো রাষ্ট্রকে
সহায়তা করবে না। চীন এমন একটা রাষ্ট্র যারা 1 পয়সা ইনভেস্ট করলে সেখান থেকে 10 পয়সা প্রফিট করার ধান্দায় থাকে। চীন এমন একটা রাষ্ট্র, তাদের মাকেও যদি অন্যের বিছানায় শুইয়ে দিতে হয় তারা শুইয়ে দেবে যদি তাদেরকে পয়সা দেওয়া হয়। এটাই চীন। 1975-এর আশ্রয় এবং ভারতের প্রকৃত অবদান আসলে কি ছিল আওয়ামী লীগের অনেকেই ভুলে যান। 1975-এর 15 আগস্ট জাতির পিতাকে যখন সপরিবারে হত্যা করা হয়, পরবর্তীতে ভারত চাইলেই কি মুস্তাক সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারত? এটা কি আদৌ পসিবল ছিল? কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে অন্য আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই। সরাসরি হস্তক্ষেপ করে সেখানে সরকার প্রতিস্থাপন করা এটা কোনোভাবেই পসিবল না। আন্তর্জাতিক আইনের কিছু বিধিনিষেধ তো অবশ্যই আছে, সেটা অবশ্যই মেনে চলতে হবে। ভারত চাইলেও সেটা পারতো না। তবে তৎকালীন সময় ভারত কিন্তু অনেক কিছু করেছিল। ভারত কিন্তু সেই সময় মানবিক এবং রাজনৈতিক বন্ধুত্বের পরম নিদর্শন সৃষ্টি করেছিল। 1975-এর 25 আগস্ট শেখ হাসিনা এবং শেখ রেহানাকে অত্যন্ত গোপনীয়তায় দিল্লির 56 পান্ডারা রোডের একটি ফ্ল্যাটে আশ্রয় দিয়েছিল ভারত সরকার। তাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ, মাসিক ভাতা এবং ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার যে স্বামী, তার জন্য ভারতীয় পরমাণু শক্তি কমিশনে ফেলোশিপের ব্যবস্থাও ভারত সরকারই করে দিয়েছিল। 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার আগ পর্যন্ত ভারত থেকে দল পরিচালনা করেছেন। সেই কঠিন সময়ে কোনো আরব বিশ্ব কিংবা তথাকথিত মুসলিম ভাইয়ারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ায়নি। শেখ হাসিনাকে বিন্দুমাত্র সহায়তা তারা করেনি। আওয়ামী লীগের একটা বিরাট বাজে স্বভাব আছে, যেটার নাম আমি বলি 2 নৌকায় পা দেওয়ার নীতি এবং পরিচয় সংকট। আওয়ামী লীগের রাজনীতির একটি বড় দুর্বলতা হলো ক্ষমতায় থাকাকালীন তাদের আদর্শিক অবস্থান ঝুলন্ত অবস্থায় থাকে। তারা একদিকে সেকুলারিজমের কথা বলে, আবার অন্যদিকে মুসলিম উম্মাহ এবং রক্ষণশীল মানসিকতাকে তারা তুষ্ট করতে চায়। যেমন চরমোনাইকে তুষ্ট করতে চেয়েছিল, 500 মডেল মসজিদ বানিয়েছিল, মনে নেই আপনাদের? শত শত মাদ্রাসা বানিয়েছিল। ক্ষমতায় থাকলে তারা শেখ হাসিনাকে মুসলিম বিশ্বের অভিভাবক বানিয়ে দেয়, সৌদি আরবের বাদশার দিকে ঝুঁকে পড়ে, আবার বিপদে পড়লেই আবার সেই বন্ধু রাষ্ট্র ভারতের শরণাপন্ন হয়, ভারতে আশ্রয় নেয়। এই যে আইডেন্টিটি ক্রাইসিস কিংবা পরিচয় সংকটের কারণে তারা বারবার কৌশলগত মিত্রদের বিশ্বাস হারায় এবং শত্রুকে বুকের মধ্যেখানে টেনে নেয়। এটা কিন্তু কৌশলগত একটা বিরাট ভুল। ভারতের বিজেপি সরকারও কৌশলগত কারণে আওয়ামী লীগকে নির্ভরযোগ্য মনে করে, কিন্তু আওয়ামী লীগ বারবার ভারতকে দূরে সরিয়ে দিয়েছে। বর্তমানে লড়াইটা হতে হবে রাজনৈতিক। ইতিহাস সাক্ষী দেয় বারবার কেবল সশস্ত্র সংগ্রাম কিংবা বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে রাজনীতিতে স্থায়ীভাবে ফেরা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগের মতো দল এভাবে কখনোই ফিরতে পারবে না। 1975-এর পর কাদের সিদ্দিকী, চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এবং নারায়ণগঞ্জের নাসিম উসমানরা ভারত সীমান্তে যে প্রতিরোধ যুদ্ধ করে তুলেছিলেন, তা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারেনি। আওয়ামী লীগ ফিরেছিল 1981 সালের পর নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, যেটা 2026 কিংবা 2027 সালে একই প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে। ভারতের মতো পরীক্ষিত বন্ধু রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের গুজব ছড়ানো কিংবা ক্ষোভ প্রকাশ করা এটা কিন্তু মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত। ক্ষমতায় থাকলে মুসলিম উম্মার টান, আর বিপদে পড়লে বন্ধু তুমি কোথায়, আমাকে বাঁচাও, এই দ্বিচারিতা আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। আওয়ামী লীগকে যদি আবার রাজনীতিতে শক্ত অবস্থানে ফিরতে হয়, তবে তৃণমূলের নেতাকর্মীদেরকে আদর্শিকভাবে শিক্ষিত করতে হবে, মৌলবাদী চিন্তা চেতনা থেকে বের করতে হবে। সাইদি লীগ, আজাহারি লীগ, আহমদুল্লাহ লীগ, হেফাজত লীগ, জামাত লীগ থেকে আওয়ামী লীগকে দূর করতে হবে, আওয়ামী লীগকে সরিয়ে আনতে হবে এবং আদর্শিক এবং রাজনৈতিক মিত্রদের প্রতি সৎ থাকতে হবে। তবে মনে রাখতে হবে, বারবার ভুলের কোনো মাসুল কিন্তু হয় না, আর সেই ভুলের মাসুল হিসেবে আজকে ইতিহাসের এই কঠিন পুনরাবৃত্তি। আশা করি প্রত্যেকটা শব্দ আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবে তাদের প্রতিষ্ঠাকালীন আদর্শে, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। এই 4টি মূল ভিত্তিতে না ফেরা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। কোনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যতই সহায়তা করুক না কেন, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরা অনেকটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যেই সংকট আদৌ উত্তরণ করা সম্ভব না। ভালো থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।